বন্ধু, কেন এক সাধুকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো? ট্রেন থেকে নামিয়ে দেওয়ার পর তার কি হলো? কে এই মহান সাধু? কি এমন আছে তার ক্ষমতা? এমন এক আশ্চর্যজনক ঘটনা শোনাতে চলেছি আজকে আপনাদের আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আর চ্যানেলটিতে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুক এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু ঘটনা থাকে যা আমাদের মধ্যে ভাবতে বাধ্য করে সেই উচ্চতর শক্তির সম্বন্ধে। প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা শুনলে কেঁপে উঠবে এই সামান্য মনুষ্য সমাজ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই যে সাধু সম্পর্কে জানতে চলেছি, তিনি ভারতের কিংবা এশিয়াতেই নয়, গোটা বিশ্বের তার সুখ্যাতি বর্তমান। শোনা যায় তিনি যখন সবে 11 বছরে পা দিয়েছেন তখন তার জ্ঞানের প্রকাশ ঘটে। এমনকি তার আশেপাশের মানুষেরা এই ব্যাপারে জানতে পারে। কেবল 11 বছর বয়সে সেই বালক গৃহত্যাগ করে তপস্যা প্রবৃত্ত হয়। তার সকল চমৎকারী ব্যক্তি শক্তিও এই সময় থেকে উদ্ভব হয়। তার এই অলৌকিক ক্ষমতা দেখে অনেকেই তাকে রামভক্ত হনুমানের অবতার বলে মনে করতে শুরু করেন। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, ট্রেনের ঘটনাটি ঠিক কীভাবে ঘটে? কী এমন বিশেষ ঘটনা ঘটেছিল সেই দিনটিতে? একদিন এক চমৎকারী সাধু ট্রেনে যাত্রা করার সিদ্ধান্ত নেন। তার গন্তব্যস্থল ছিল হরিদ্বার। তার গায়ে ছিল কেবলই একটা শাল। তিনি ট্রেনটির ফার্স্ট ক্লাস কামরায় উঠে পড়েন। ট্রেন চলতে আরম্ভ করলো। এমন সময় অনেকটা পথ পেরিয়ে আসে। ট্রেন যখন মাঝপথে থামে তখন টিটি ওঠে, মানে টিকিট চেকার সেই কামরায় এসে উপস্থিত হয়। কিন্তু টিটি সাধু বাবার কাছে টিকিট চাইলে সাধু বাবা তাকে সেই মুহূর্তে মানা করে দেন। তিনি বলেন, বাবা, আমার কাছে কোনো টিকিট নেই। আমি তো কেবল এক সাধু, সাধুদের তো টিকিট কাটতে হয় না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই তথ্যটি জেনে রাখা উচিত যে যেদিন থেকে ভারতে ট্রেন ব্যবস্থা চালু হয়েছে তখন থেকেই নিয়ম ছিল যে সাধু সন্তদের টিকিট কাটার দরকার নেই। কিন্তু সেই দিন সেই টিটি সাধু বাবাকে বলেন, দেখুন, এমনিতেই আপনি ফার্স্ট ক্লাস কামরায় যদি আপনার কাছ থেকে ট্রেন যাত্রীর টিকিট না থাকে তবে এক কাজ করুন, আপনি ট্রেন থেকে নেমে যান। আপনাকে এই ট্রেনে বিনা টিকিটে যাত্রা করার সুবিধা আমি দেবো না। বা বেশ ভালোই তো মশাই, আপনি তো একেই বিনা টিকিটে ট্রেন যাত্রা করছেন, তাও আবার ফার্স্ট ক্লাসে উঠেছেন। এই কথা বলে সেই হঠগাড়ি টিটি সাধু বাবাকে ট্রেন থেকে নামিয়ে দেন সেখানে। সাথে সাথে কটাক্ষ করে এই কথা বলেন, যদি টাকা না থাকে ভবিষ্যতে আর যেন কখনো কোনো ট্রেনে উঠবেন না, না হলে এই পরিণাম যে কতটা খারাপ হবে তা তুমি ধারণাও করতে পারবেন না। সাধু বাবা এইসব কথা শুনে ট্রেন থেকে নেমে চলে গেলেন। তিনি ট্রেন থেকে নামার পরেই মাটিতেই একটা কোনায় বসে পড়লেন। কিন্তু খানিকক্ষণ পর এমন এক ঘটনা ঘটবে যা সেই টিটি বা যাত্রীরাও ভাবতে পারেননি। ট্রেনের ড্রাইভার ট্রেন চালানোর জন্য প্রস্তুত হন। ঠিক সেই সময় সিগন্যালও দিয়ে দেয়। কিন্তু দেখা গেল সেই ট্রেনটি একেবারে থমকে গেছে। নিচের জায়গা থেকে কেবলমাত্র এক চুলও এগোচ্ছে না। ড্রাইভারের শত চেষ্টা সত্ত্বেও ট্রেনটি সেই একই জায়গায় অটল হয়ে রইল। সাধু বাবা একটু এগোলো না। সাধু বাবা নিজের মতো মাটিতে বসে সব দেখছিল। হঠাৎই ট্রেনের টিটির মনে সন্দেহ হয় যে সাধু বাবাকে আমি নিচে নামিয়ে দিলাম তার থেকে এই ঘটনার কোনো সংযোগ নেই তো, তার কারণে এইসব ঘটনা ঘটছে না তো। তিনি তার এই মতামত ট্রেন চালককে জানালেন। এমনকি এই কথা শোনার পর ড্রাইভারের একটু সন্দেহ হয়। টিটি ও ট্রেন চালক ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছালেন যেখানে সাধুটি বসেছিল। সাধুকে দেখতে পায় তারা এবং হাত জোর করে তাদের নিজেদের ভুল স্বীকার করে এবং সাধু বাবাকে ট্রেনে ওঠার জন্য অনুরোধ করতে লাগলো। তারা বলল, বাবাজি, আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে। আমরা বুঝতে পারিনি যে আমরা যাকে অবহেলা করছি সেই আসলে একজন সাধু সন্ত মায়াবী মানুষ। আপনি দয়া করে আমাদের সাথে চলুন, এই ট্রেনে গিয়ে উঠে বসুন। দেখুন, একমাত্র আপনি যদি ট্রেনে ওঠেন তবেই এই ট্রেনটি চলবে। ট্রেনটি এবং যাত্রীরা তাহলেই নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। তাদের এই কাকুতি মুকুতি শুনে বাবার মন গলে গেল। তিনি বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি, তবে তার আগে আমার দুটি শর্ত আছে। যদি তোমরা এই দুটো শর্ত মেনে নিতে পারো, রাজি থাকো, তাহলেই আমি ট্রেনে উঠব। তারা জিজ্ঞাসা করে, কী এমন শর্ত? আপনি বলুন না, আমরা সব শর্ত মানতে রাজি। সাধু বাবা বললেন, প্রথম শর্ত হলো আমি বাদে আরও যার সব সাধু এই ট্রেনে উঠবে তাদের যোগ্য সম্মান দিতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো আমাকে যেখানে ট্রেন থেকে নামানো ছিল সেখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। সেই শর্ত রেলওয়ে ডিপার্টমেন্টের স্টাফেরা মেনে নেন। এই সব কিছুর উপর ভিত্তি করে সাধু বাবা আবার ট্রেনে উঠলেন। ট্রেনের চালককে দেখলেন ট্রেনটি আবার চলতে শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, এমন এক আশ্চর্যজনক ঘটনার পিছনে আর কেউ নন, তিনি হচ্ছে নিমকারুলি বাবা ছিলেন। তিনি ছিলেন সেই সাধু বাবা যার দিব্য খ্যাতি ঘটনা সারা বিশ্বে বিখ্যাত। নিমকারুলি বাবা যেই স্থানেই থাকেন সেই স্থানে মানুষদের সকল দুঃখ দুর্দশা দূর হয়। 1961 সালে বাবা যখন নৈনিতালে আসেন তখন তিনি সেখানে হনুমান
চালিশার একটা মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি তার বেশ কিছু বছর সেখানেই কাটিয়েছিলেন। এই মন্দির নিয়ে এমন একটা ঘটনা প্রচলিত আছে, শোনা যায় যে একবার নাকি মন্দিরের ঘিয়ের এক ভাগেরও পুরো ঘিয়ের ভাণ্ডার পুরোটাই ফুরিয়ে গেছিলো। তখন ভক্তরা কী করবে, কোনো উপায় না পেয়ে বাবার কাছে আসেন। বাবা বলেন যে মন্দিরের নিচে একটা নদী আছে, সেখান থেকে এক কলসি জল নিয়ে আসো। সেই কলসির জল নাকি কিছুক্ষণের মধ্যে ঘি রূপে পরিণত হয়। এমন দৃশ্য দেখে সেখানকার ভক্তরা বাবার জয়গান করতে শুরু করে। আবার এক ভক্ত উত্তপ্ত রোদে বাবার সাথে বেরিয়েছিল নৈনিতালে দেখা করার উদ্দেশ্যে, কিন্তু সেই বাবা তার ভক্তের উপর কৃপা দৃষ্টি পালন করার জন্য সেখানে বৃষ্টি আর মেঘলা আকাশের তৈরি করেন। এইসব অলৌকিক ঘটনা সচক্ষে দর্শন করলে, যেসব ভক্ত এইসব অলৌকিক ঘটনা দর্শন করেছেন তাদের কাছে এটা একটা অলৌকিক ঘটনা বলেই মনে হতে পারে। এখানেই শেষ নয়, একবার অ্যাপেলের যে প্রাক্তন স্টিভ জবস পুরাতন বিজনেস তার কোনো মতেই সফল ছিল না। তিনি তখন বাবার নিমকাডলির আশ্রমে উপস্থিত হন এবং সেখানে কিছুদিন থাকেনও নিজের মনকে শান্ত করার জন্য। তারপর তিনি আবার ইউএসএ ফিরে যান। তারপর অ্যাপেল ব্র্যান্ডের সূচনা করেন। ঠিক একইভাবে ফেসবুকের বর্তমান বা মেটা বিজনেসের সিইও মার্ক জুকারবার্গ নিজের বিজনেস নিয়ে খুব খুশি ছিলেন না। তিনি স্টিভসের পরামর্শে বাবার আশ্রমে আসেন। তার বাবার আশ্রম ছিল তখন নৈনিতামের কৈচি ধামে। লোকের মুখে শোনা যায় এই ধামে আসলে মনের আশা পূরণ হয়। বাবার এই আশ্রম অতি সুন্দর ও ঝলমলে, যা দেখলে বাবার মনে